নিয়ম নেই, আমরা অনেক আগোছালোভাবেই চলছি, শুরুও করেছি অনেক আগোছালোভাবে। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে সেটা দেখবেন। আর বাংলাদেশিদের বিশেষ একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা হচ্ছে আত্মার সম্পর্ক। এবং এই নিয়ে আমি অল্প কিছু কথা বলবো আমার একটি লেখা থেকে। এর আগের বই আমার কলাম লিখেছিলাম এবং সেটা তাৎক্ষণিকভাবে একটি আবেগী ব্যাপার ছিল এবং সেটাতে আমি ডক্টর রলসনকে ঠিক আঁকতে পারিনি, যেটা ওনার প্রাপ্য সেটা আমি করতে পারিনি, কারণ সে যোগ্যতা আমার ছিল না, আমার নেই। সেজন্য আমি ডক্টর রলসনের কাছে ক্ষমা চাইছি। কিন্তু আমি আমার মন দিয়ে আমি কিছুটা হঠাৎ করে আবেগে পেয়েছিলাম, সেটাই আমি অল্প কিছুটা এখানে পাঠ করবো আপনাদের সে অতীতটুকু জানবার জন্য। হয়তো অনেকেই সেটা জানেন না, অথবা অনেকে জানেন। জনাব এনায়েত হোসেন, তাকে আমি ধন্যবাদ জানাই এবং আজীবন সে কৃতজ্ঞতার দায়ভার আমার রইল, কারণ তিনি অসাধারণ একটি অনুবাদ করেছেন। অনেক ধন্যবাদ। যখন একটা তরুণ ছিলেন ডক্টর রলসন, মেডিকেল কলেজ থেকে পাশ করেছেন, আমি অনেকটাই কিন্তু তার মুখ থেকে জানি না, আমার অনেকটা ধারণা নিয়ে আমি বলছি। ভুল ত্রুটি হলে ডক্টর রলসন আমাকে ক্ষমা করে দেবেন। আমি জানি আপনি ভালো বাংলায় জানেন। সেই সময় তিনি কাজ করার জন্য মেডিকেল থেকে সাধারণত ছেলেরা বা স্টুডেন্টরা প্রত্যয় নেয় যে মানুষের সেবা করবার জন্য, তিনি সেটাকে সত্য প্রমাণিত করতে চলে গেলেন বাংলাদেশে। বাংলাদেশে গিয়ে তিনি বাংলাদেশের মানুষকে বেছে নিয়েছেন এবং অত্যন্ত গণ্ডগ্রাম বলে পরিচিত বাংলাদেশের চট্টগ্রামের যতদূর বুঝলাম ওরা চকরিয়ার ওদিকে থাকে। মায়ের চোখের জল কত যে বেদনাদায়ক। হঠাৎ চোখ আটকে গেল কোনায় বসে থাকা একটি কিশোরী মেয়ের দিকে। ওর চোখে জল নেই, কিন্তু কি যে ছিল, কি অসহনীয় সে দৃষ্টি, সে বোবা কান্না। ক্রমশ বোঝা গেল এই মেয়েটিকেই সাপসাপান্ত করছিল ছেলেদের পরিবার। মাত্র 1 মাস বিয়ে হয়েছে। আমি কখন যে মেয়েটির পাশে দাঁড়িয়েছি আমি নিজেও জানি না। ওর কাঁধে হাত রাখলাম। স্পর্শ পেয়ে সেই অশ্রুহীন চোখে জল নেমে এলো। বলে উঠল, ডাক্তার রলসন আসিল যে ওথায় এন নহইতো 22 তোমায় জানি ও 22। অনেকে আপ্লুত করেছে, তার মানে এই নয় যে আমি অন্য অনেকের লেখা পড়ি না। আমি সবার লেখা আমাকে আপ্লুত করে, কিন্তু রবীন্দ্রনাথের অনেক লেখার মধ্যে যেন মনে হয় যে আমি এই কথাটাই বলতে চাই, এই কথাটাই আমি ভাবছিলাম, এটাই বোধহয় আমার জীবনের মধ্যে মিশে আছে। তো এই ভাবনাগুলো থেকেই অনেক সময় অনেক কথা উঠে আসে। তো এই বইটার যে নামকরণ, এই পথের নেই কোনো সীমানা, আমি বইটার আসলে নাম দিতে চেয়েছিলাম পথের শেষ কোথায়। এই কথাটা আমায় খুব টানে, অনেক অনেক টানে, এবং এই কথাটা আমি সত্যিকারের পৃথিবীর জাগতিক পৃথিবীর পথ নিয়ে আমি লিখিনি। এই পথটার পেছনে আমার আছে যে সেই জীবনের আধ্যাত্মিক যে পথ, আমরা যে জীবনের পথে চলছি, সেই পথটার শেষ কি,
কি আমার শুরু, আমি কি ভাবছি, আমি একটা জীবনে কি করে গেলাম, আমার আগামী কি, আমার ভবিষ্যৎ কি, আমার বর্তমান আমাকে কি ইঙ্গিত দিচ্ছে, আমি কিভাবে ফিরে যাব আমার পরম স্রষ্টার কাছে। সেই ভাবনাগুলো নিয়েই আমার এই নাম, এবং এই বইটার মধ্যে এইভাবে আমার টুকরো টুকরো কিন্তু অনেক ভাবনা এসেছে, এবং সেখানে এই পথের শেষ কোথায় আমি সেই শব্দটাকেই ব্যবহার করেছি, সেই মিনিংটাকেই আমি ব্যবহার করেছি। তুমি চিনতে পারলে না জেসিকা? হাজার বছর ধরে পথ হাঁটছি আমি, যুগ যুগ ধরে হেঁটে হেঁটে আমি ক্লান্ত। আমি সীতা, আমি দ্রৌপদী, আমি রূপ কানোয়ার থেকে কুন্তী, আমি ইয়াসমিন, আমি দামিনী, আমি শিশু নই শুধু নারী। আমি মালালা, আমার বুকেই আনারকলির কান্না, আমি সাদিয়া আফরিনিভা, আমি আরো কত নাম জানা না জানা, হীরামতি চুনি পান্না। গর্ভে নিহত কন্যা শিশুর ভ্রূণ নিয়ে আমি বছর বিয়নি মুক বধির ঘরণী। আমার পুতুল খেলার জগৎ, ফুল কুড়িয়ে মালা গাঁথা আর খেলার মাঠের বাস্তবতায় তার কাছে থাকার সময়ই যেন ছিল না আমার। আজ সে ভাবনায় হৃদয় বিদীর্ণ হলেও নিদারুণ অসহায়ত্ব ছাড়া আর কিছুই করবার নেই। তবু তিনি ছিলেন আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষক। ৭১-এর স্বাধীনতা যুদ্ধে ছিন্ন ভিন্ন হয়ে গেল আমাদের সুখের দিনগুলো। আমার বাবা অনেক যত্নে করা বাড়িঘর, গাছগাছালি ভরা বাগান, আমার মায়ের নিপুণ হাতে নিকনো উঠান, একরা শ্বাস মুরগি সহ গৃহস্থের ভরা সংসার পড়ে রইল পেছনে। আমাদের চলে যেতে হলো প্রত্যন্ত গ্রামে। চলে যাওয়ার সময় আমার বাবা আমাদের বাড়ির আরেক সদস্য ধ্যানীকে, আমাদের দুধেল গাই ধ্যানী, ছেড়ে দিলেন তার সন্তান সহ। সেই প্রথম আমার বাবার চোখে আমি অশ্রু দেখেছিলাম। সংসারে সব কিছু ফেলে এক কাপড়ে আমাদের চলে যেতে হয়েছিল, সাথে কিছু নেওয়ার সুযোগ কোনোটাই ছিল না। তার জন্য কেউ মন খারাপ করিনি। আমার ছোট বোন মিনা আর আমি চিৎকার করে কেঁদেছিলাম ধ্যানী আর ওর বাচ্চাটির জন্য। ধ্যানীও অনেক কেঁদেছিল, ওর বড় বড় গভীর চোখ দুটো দিয়ে জল ঝরছিল। ও খিদে পেলেই মায়ের শাড়ির আঁচল টেনে ধরতো। সেদিনও তাই করেছিল, ভেবেছিল মায়ের শাড়ির আঁচল ওকে আশ্রয় দেবে। সবুজ পরাণ জাগবে না থই থই আষাঢ়ে বা শ্রাবণে, ভাবা যায় না। মনে পড়ে হারিয়ে যাবার আগে জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির মেয়েদের দুঃখগুলো জড়ো করে দেখিয়েছিলেন আমাদের। বলেছিলেন তার কথা মৃত্যুর মহান দানে, যার জীবন পাত্র উছলে পড়ছে অমৃত বারবার। আজ কোথায় আপনি জেসমিন খান? আছে দুঃখ, আছে মৃত্যু, তবু জীবন থেমে থাকে না। এই কথাটাই আপনার মুখ থেকে শুনতে চাই আবার একবার, বারবার, বহুবার। এই যে এই শক্তিশালী ভাবে ওনাকে ধাক্কা দিয়ে দুঃখ জাগানিয়া একটি লেখা আমরা পেয়েছি। এই লেখাটির থেকে কিছু অংশ আমি পড়ে শোনাচ্ছি, না হলে আমাদের এই সন্ধ্যাটি মনে হয় না কমপ্লিট হবে। যতবার আমি পড়তে গিয়েছি আমার চোখ ভিজে উঠেছে। আপনারা আমার কাছ থেকে একটু শুনুন, তারপরে নিজেরা আবার পড়ে নেবেন।